আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 26। হৃদির ঘুম ভাঙতেই পিটপিট করে চোখ খুলতেই দেখলো লতিফা বেগম হৃদির হাত ধরে বসে আছে। হৃদি আশেপাশে তাকিয়ে দেখলো চাচা চাচি রায়ান ভাই রিয়া আপু সহ সবাই দাঁড়িয়ে আছে। হৃদি উঠে বসতে চাইলে রায়ান বসতে সাহায্য করে। তুই ঠিক আছিস তো হৃদু? রায়ানের কথা হৃদি সবটা মনে করতেই চমকে তাকালো সবার দিকে। মজনুর খুন করার সেই দৃশ্য, তারপর দৌড়ানো, তারপর মজনুর সাথে গাড়িতে সেই মুহূর্ত, সব মনে পড়তে মুহূর্তের মধ্যে হৃদের ভয়ে শরীর কেঁপে উঠল। হৃদি ভয়ে অস্পষ্ট গলায় বলল, মজনু রাতে আ হৃদির কথা শেষ করার আগেই লতিফ বেগম বলল, মজনু রাতের ঘটনা আমার সব কইছে, আমরা সব জানি। হৃদি ঘাবড়ে গিয়ে তাকালো সবার দিকে। সবাই কি তাকে ভুল বুঝবে? কথাটা মনে হতে গলা শুকিয়ে এলো তার। মজনুরা না থাকলে কি হইতো? আল্লাহ জ্বর হাতে তোরে বাঁচাইছে, আল্লাহ পরটারে ভালো রাখুক। রীতি হকচকিয়ে অবাক হয়ে তাকালো দাদির দিকে। দাদি মজনু মেয়ের তারিফ করছে এত কিছুর পরেও? কি বলেছে উনি? প্রতিভা বেগম রীতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই নাকি রাতে একা একা হেঁটে বাগানের দিকে গেছিলি, আর ওই পুকুর পাড়ে গেছিলি। আমি কইছিলাম ওই পুকুরে তেনারা থাকে, ওই পুকুর ভালো না। নিশ্চয়ই তোকে বসে নিয়েছিল, নয়তো এত রাতে তুই যাবি কেন? দিদি হতভম্ব হয়ে তাকিয়ে আছে দাদির দিকে। প্রতিভা বেগম গ্রামের আগেরকার যুগের মানুষ, এসবে মানেন বেশি। ছোট থেকে ওই পুকুরের আশেপাশে যেতে দিতেন না তাদের। আম্মা, মেয়েটা অসুস্থ, এভাবে বলবেন না। তাছাড়া এমন কিছুই হয়নি। ছেলের কথা লতিফা বেগম রেবে বলল, হ, তোরা আমার কথা শুনবি কেন? তোরা তো আজকালকার যুগের পোলাপান। কতবার বলছি ওই পুকুর ভরাট করে দিতে, কেউ শুনে নাই আমার কথা। দায় তুমি শান্ত হও। এই ঋদু, এই ঋদু, বলতো কি হয়েছে? রিয়ার কথায় লতিফা বেগম বললেন, ওর থেকে জানা লাগবো কেন? মজনু তো কইছে কি হয়েছিল, শুনলি না? মানে ওই লিহাটা পড়লি না, হাই কি মিশা কথা লিখবো? আজ যদি মজনু না থাকতো তো কি হইতো? ওরাটা ওরে সরাসরি হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসা করাইতে। আমাদের একবার বলতে তো পারতো। রায়ানের কথা লতিফা বেগম রেগে বললেন, মরার মতো তো ঘুমাস। হ্যার মুখের আওয়াজ তো আল্লাহ দেয় নেই তোর মতো যে চেঁচাইতে জাগবো। ওর ওই সময় যেটা ভালো লাগছে সেটাই করছে। তোদের ডাকাটাই করে সময় নষ্ট করেনি, দ্রুত হাসপাতালে নিয়ে গেছে। লতিফ বেগম রাগের উপর আর কেউ বেশি কথা বলতে পারলো না। সবাই রীতিকে দেখে বেরিয়ে যেতেই রুমে ঢুকলো মজনু মিয়া, ওরফে তীব্র। মজনুকে দেখেই লতিফা বেগম খুশিতে আটখানা হয়ে বলল, আল্লাহ তোমারে বালা রাখুক মজনু, তুমি আমার নাতিটারে বাঁচাইছো। আসো আসো, ঘরে আসো। তুমি না থাকলে যে কি হইতো, আল্লাহ আমাদের বাঁচাইছে। তীব্র লতিফ বেগমের কথায় একবার আর চোখে তাকালো হৃদির দিকে। হৃদির রাগে গজগজ করতে থাকা তেলে তেলে মুখখানা দেখে বাঁকা হাসলো। ওষুধের প্যাকেটটা দাদির হাতে দিয়ে ইশারায় খাইয়ে দিতে বলল। লতিফা বেগম ওষুধ রেখে পানি আনতে যেতেই তীব্র আয়েশি ভঙ্গিতে বসলো সামনের সোফায়। হৃদি রেগে বলল, কি ভাবছেন আপনার চালাকি চলবে? আমি সবাইকে সবটা বলবো, এরপর আপনাকে এই গ্রাম থেকে বিদায় করব। তীব্র বাঁকা এসে বলল, শুধু শুধু এনার্জি নষ্ট হবে বাকি। এসব এনার্জি বাসরের জন্য বাঁচিয়ে রাখুন, কাজে আসবে। খবরদার উল্টাপাল্টা কথা বলবেন না। আমি আজ যাচ্ছুকে সবটা বলবো, দেখি আপনি কি করতে পারেন। বেশি কিছু করব না, রাতের ঘটনায় পুনরায় রিপিট করব আপনার পরিবারের সাথে। একে একে সবাইকে শেষ করব, না একেবারে সবাইকে বিদায় করব। তীব্র আবারও বলল, এবার আপনি ভেবে দেখেন, চয়েস ইজ ইয়োর্স ব্ল্যাক রোজ। যদি ভয় পেলেও শক্ত কণ্ঠে বলল, কি চাই আপনার, সত্যি করে বলুন। তীব্র সোফা থেকে উঠে হৃদির কাছে এসে একটু ঝুঁকে দুষ্টু সে সুর তুলে বলল, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। হৃদি অস্থির হয়ে উঠল। কি করবে সে এখন? কাল যদি কারো চিৎকার শুনে বাগানে না যেত, তাহলে এসবের কিছুই হতো না। কালকের ঘটনা ভাবতেই ডুকরে উঠল হৃদি। রাত তখন প্রায় 1:30-এর কাছাকাছি। অ্যাডমিশনের পড়া শেষ করতে করতে দেরি হয়ে গেছে অনেক। হৃদি বই খাতা রেখে বেলকনি থেকে দুপুরে শুকোতে থাকা কাপড় তুলতে বেলকনিতে যেতেই কারো গঙ্গানির আওয়াজ শুনে এদিক ওদিক তাকিয়ে দেখলো। মৃদু আলোয় বাগানের দিকে কিছু লোক দেখা গেল। একজন লোক এক হাতে ধরে কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। হৃদি কিছুটা ভয়ে মুখে হাত দিয়ে বসে পড়লো। পরক্ষণে কি মনে করে ছুটে গেল ঘর থেকে বেরিয়ে বাগানের রাস্তায়। গা ছমছম করা সরু রাস্তা দিয়ে সূরা পড়তে পড়তে সামনে যেতেই দেখা মিলল কয়েকজন কালো পোশাক পরা লোককে। হৃদি আম গাছের আড়ালে লুকিয়ে গেল।
কিছুটা সামনে তাকাতে নজর এলো মজনু মিয়া নামক সুঠামদেহী লম্বাটে পুরুষটিকে। হৃদি ভরকে গেল, কারণ মজনু মিয়া ছিল চেয়ারে বসা। চেয়ারে হাতলের ওপর এক হাত রেখে মুখের কাছে হাতটা দিয়ে পায়ের ওপর পা তুলে স্টাইল করে বসে আছে। হৃদি অবাক হয়ে দেখলো মজনু রাজকীয় ভাবে বসা। ঠিক তার সামনে এক কালো পোশাক পরা একজন লোক একটা লোককে হাঁটু করে বসিয়ে ধরে রেখেছে। তাদের মধ্যে কি কথা হচ্ছে তা শুনতে পেল না, তবে ধরে রাখা লোকটার গলা থেকে মুহূর্তে আলাদা হয়ে গেল। আর আলাদা করেছে স্বয়ং মজনু মিয়া। রক্তাক্ত বড় দা তার হাতে। হৃদি ভয় তৎক্ষণাৎ চিৎকার দিয়ে উঠতেই মজনুর নজর পড়ে তার দিকে। থরথর করে কাঁপতে থাকা হৃদিকে দেখেও কোনো ভাবাবেগ নেই তার মাঝে। কিন্তু গার্ডে যখন হৃদিকে ধরতে যাবে ঠিক তখনই হুমকি স্বরূপ আওয়াজ আসে, ডোন্ট টাচ হার। হৃদি চমকে ওঠে মজনুকে কথা বলতে দেখে। এরপর ভয় দিক বেদিক না দেখে প্রাণপণে ছুটতে শুরু করে। এরপর যা হলো তো সব জানা। যদি ক্লান্ত ভঙ্গিতে মাথা হাঁটুতে ভর দিয়ে বসে পড়লো। শরীর মন দুটোই অচল হয়ে আসছে আজ। কি থেকে কি হলো, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ঘড়িতে তখন 9টার কাছাকাছি। হৃদির রুমে বসে আছে লতিফ বেগম সহ সবাই। ডক্টর রাইমা রীতিকে দেখে ওষুধ লিখে দিলেন। জ্বরে কাহিল হৃদি বেহুশের মতোই পড়ে আছে। এই তো খানিক আগে খিচুড়ি ওঠার মতো কাঁপছিল। লতিফ বেগম আহাজারি করতে করতে বলল, এই মাইয়া আমার একটা কথা শুনে না। কি দরকার ছিল সকাল সকাল গোসল করার? এই গোসল করে তো জ্বর আইছে। আমি মানা করলাম যে গোসল দিস না, এ শুনল না আমার কথা। এখন কার কষ্ট হইতেছে? ডক্টর রাইমা মিষ্টি এসে বলল, চিন্তা করবেন না দাদিমা, ঠিক হয়ে যাবে রিতা। লতিফ বেগম রাইমার কথায় মাথা হাত বুলিয়ে বলল, বালা হোক নাতি তোমার, এত রাইতে তুমি আইসো? না এসে উপায় ছিল দাদি, আসতেই হতো। বলে আর চোখে তাকালো মজনুর দিকে। সে এক কোনায় দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার হৃদির পানে। লতিফ বেগম আবারও বলল, রায়ান যা তোর ডাক্তার নাতিরে আগায় দিয়ে আয়। না না দাদিমা, আমার জন্য চপার আছে, মানে ওই আর কি গাড়ি আছে, আমি চলে যাব, আপনি চিন্তা করবেন না। চপার কি? রায়মা কিছুটা ভরকে গিয়ে বলল, না মানে গাড়ি আছে। আর দাদিমা, রিদিতাকে রাতে আর জাগাবেন না, আমি ইঞ্জেকশন দিয়েছি, রাতে গভীর ঘুমে কাটবে, তাই আপনারা চিন্তা করবেন না, গিয়ে ঘুমিয়ে পড়ুন। রায়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিতে বলল, রিদুর শরীর এখন বেশ গরম। রায়মা ছোট্ট একটু নিঃশ্বাস ফেলে বলল, চিন্তা করবেন না, রিদিতা সারা রাত ঘুমাবে, তাই সকালের দিকে জ্ঞান ফিরে আর শরীরে জ্বর কমে যাবে। কিন্তু রাতে যদি জ্বর হয়, আমাদের কারো তো উচিত ওর কাছে থাকা। রিয়ার কথায় রাইমা তাৎক্ষণিক বললে, দরকার নেই, ঘুমের ওষুধ আর জ্বর ওষুধ দেওয়া আছে, জ্বর আর আসবে না। আর আপনারা ওর থেকে দূরে থাকুন, মানে এখন প্রায় সবাই এমন জ্বর হচ্ছে, একজন থেকে ভাইরাস অন্যজনে ছড়াচ্ছে, তাই বললাম আর কি। কিন্তু জ্বর তো আর আর বাচ্চাদেরও সমস্যা হবে, তাই ওকে পুরোপুরি রেস্ট নিতে হবে। সকালে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমি ডক্টর, আমার কথা শুনুন, এতে সবারই ভালো হবে। নয়তো এই পাগল আমাকে হসপিটালে ভর্তি করে দেবে। শেষের কথাটা আস্তে বিড়বিড় করে বলল রাইমা, কিছু কইলা? না না, কিছু বলিনি, বাচ্চাদের বিষয় তো, তাই বলছে একজনের থেকে অন্যজনে ছড়াচ্ছে। এটা কি করোনা ভাইরাস নাকি ও ডাক্তার নাতনি? রাইমা জোরপূর্বক হেসে বলল, না, তবে সাবধানে থাকা ভালো। বাচ্চাদের বিষয় বলে আর কেউ কোনো কথা বাড়লো না। রাইমার কথা মেনে নিল। আমাকে যে এভাবে কিডন্যাপ করে নিয়ে এলে এত দূর থেকে, একটা ধন্যবাদ তো দেওয়া উচিত। তীব্র ভাবলেশীনভাবে তাকালো রাইমার দিকে। রাইমা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো। সরি আর থ্যাঙ্কস কি এমন জটিল শব্দ যে এই বান্দার মুখ থেকে বের হয় না? তোর পাগলামের সীমারেখা কোথায় তীব্র? ওর আবার কোনো সীমারেখা আছে নাকি শালা? না মানে তীব্র, ওর তো কোনো সীমারেখাই নেই। মীরের কথায় তীব্র নির্বাক হয়ে তাকালো শুধু, কিছু বলল না। মীর শান্ত তীব্রকে খোঁচা মেরে বলল, বউ পাগল হয়েছে বুঝলি? রাইমা মিষ্টি এসে বলল, আমার তো কল্পনাতে কখনো আসেনি আমাদের দি গ্রেটেস্ট তীব্র চৌধুরী, আমাদের ন্যাশনাল ক্রাশ, কাউকে এত গভীরভাবে ভালোবাসবে। ও মাই আল্লাহ, আই জাস্ট কান্ট বিলিভ। নিজের চোখের পাগলামি না দেখলে বিশ্বাস করতাম না কখনো। বাপ রে! তাছাড়া রিদিতা মাশাল্লাহ, এত কিউট একটা আদর টাইপের মেয়ে, আমার তো শুধু দেখতেই ইচ্ছা করছিল। এত মায়াবী মুখখানা আমি খুব কম দেখেছি, বিশেষ করে ওর চুল, মাশাল্লাহ কত বড়। মাই আল্লাহ, আমি তো ফিদা। হায়, আমি মেয়ে হয়ে ওর উপর ফিদা ব্রো। মীর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, তোরে কি ওর বউয়ের তারিফ করার জন্য এনেছি? কই, ওর ওই সুন্দরী চাচাতো বোনও তো মালাই সুন্দরী, বাড়িতে বিয়ের লাইন লেগে থাকে, ও তো কত তারিফ করিসনি, নাকি তীব্র চৌধুরীর বউ বলে তারিফের পুল বাঁধছিস? রাইমা প্রতিবারের মতন মিষ্টি এসে বলল, তুই কি হিংসা করছিস?
ঠিক আছে, তুইও বিয়ে কর, তোর বউয়েরও তারিফ করব, ওকে? মীর বিড়বিড় করে বলল, সিঙ্গেলে মরবো আমি। যে একটা মনে ধরলো সে আবার নাকি তীব্র চৌধুরীর বউ, নয়তো অন্যের বউ হলেও তুলে না যেত। ছ্যাঃ ছ্যাঃ। রাইমা মীরকে বিড়বিড় করতে দেখে পিঠে থাবা মেরে বলল, বিড়বিড় করছিস কেন? আমাকে দিয়ে আয় বাসায়। ঠিক ছ্যাত করে উঠে বলল, এই, আমার বউয়ের বরের শরীরে হাত দিচ্ছিস কেন? রাইমা বিরক্ত হয়ে বলল, তোরা দুজনই কলেজ থেকে এমন নারী বিদ্বেষী কেন? মেয়েদের ছোঁয়া কি তোদের গায়ে ফসকা পড়ে? হাদারাম, কোন কপালে যে তোদের মতো বন্ধু পেয়েছি? ওটার শরীরে সামান্য টাচ লাগিয়ে নীল চোখ লাল করে তাকায়, আর তুই? এই এই তীব্র, আর তোর একই মেয়ে মানে ঋদ্ধিকে আবার পছন্দ করিস না তো? মীর হকচকিয়ে মাথা নুয়ে মলিন এসে বললেও, আর সব মায়াবতী টায়াবতী চলে না, আমার তো ধবধবে সাদা টাইপ রূপবতী লাগবে। রাইমা মীরের কথায় হাসলো। এত বছরের বন্ধু সবটাই সে বুঝে। মীরের হয়তো ঋদ্ধিকে পছন্দ, কিন্তু আজ তীব্র যা করলো তাতে ঋদ্ধিতে তীব্রর পছন্দ না, হৃদয় তীব্র পাগলামি, অতিরিক্ত চাওয়া, ভালোবাসার চেয়েও বেশি কিছু। সাইকোল আবার মনে হয়েছে আজ তাকে। নয়তো তীব্র, যাকে ধরা ছোঁয়া যায় না, সে গত কয়েক মাস ধরে এমন ছদ্মবেশে ঘুরছে, তাও এই গ্রামে। এটা কখনো সম্ভব হতো না যদি হৃদয় নামক রমণী নামক তীব্র রন্ধে রন্ধে ছড়িয়ে না থাকতো। তীব্রর মতো পাথর মানুষকে যে গলাতে পারে, এতে নিঃসন্দেহে বলা যায় সে অনন্য। রাইমা পেছনে ফিরে তাকালো তীব্রর দিকে। মজনু এসব বেশ লাগছে তাকে। তীব্র ধীর পায়ে এগিয়ে এলো। আবিব হেলিকপ্টার থেকে নেমে আসলো তীব্র সামনে। তীব্র লাউডকে বলল, রাইমাকে ঠিকঠাক ঢাকায় পৌঁছে দিতে বল। লাবিব যেতেই হেলিকপ্টারের পাখা মেলেছে তুমুল শব্দ তুলে। বাতাসে উঠছে খোলা মাঠে ধুলো বলি। রাইমা এগিয়ে এলো তীব্রর কাছে। ছোট্ট একটা মেয়ে, তোর পাগলামি সহ্য করতে পারবে? তোকে সামলাতে পারবে? মিষ্টি একটা মেয়ে ও তীব্র, কিন্তু তুই তুই ভয়ঙ্কর, ভয়ঙ্কর তোর পাগলামি। এখনো কিছু শুরুই করিনি আমি। তীব্র নিরলস জবাব। রাইমা কিছু রেগে বলল, 45 কেজি শরীরে 85 কেজির ভর চাপলে পুরো শরীর ব্যথায় জর্জরিত হবে না? আবার রাক্ষসের মতো গলায় দাগ করে রেখেছিস, তার উপর মানসিক চাপ। তুই কি ওই সব মেয়েদের মতো ভাবছিস? ওর জন্য তুই অচেনা, তোর ছোঁয়া ওর কাছে অপবিত্র। তীব্র বিরক্ত হয়ে রাগে হিসিয়ে বলল, বালের জ্ঞান দিচ্ছিস? জ্ঞান চাইছি আমি? বালের একটা বউ, ওকে দেখলেই তো আমার খেয়ে ফেলতে ইচ্ছা করে। তবুও কি আমি আজ পর্যন্ত কিছু করেছি? সহ্য করতে পারবে, সামলাতে পারবে আমায়? ছ্যাঃ, বালের একটা জীবন, বালের একটা বউ, ঘরেও বোরকা পরিয়ে রাখতে হবে, নয়তো দেখলেই তো গিলতে ইচ্ছা করে। ছ্যাঃ, বালের একটা চেহারা, বালের মতো কাঁপাকাঁপি করে, ঠোঁট কাঁপায়, বালের শরীর, শরীর থেকে অমন ঘ্রাণ, বাল সব। এই এই, আমি বলছি ওরে তুই কাঁপাকাঁপি কর, আমি বলছি শরীর থেকে অমন ঘ্রাণ বের কর, আমি বলছি গলায় তিল রাখ, আমি বলছি ওর চোখগুলো বড় বড় করে রাখ, আমি বলছি চোখে এমন মায়া জয়ে রাখ, আমি বলছি ঘন কালো পাপড়ি ঝাপটা, আমি বলছি খিলখিল করে হাস, আমি বলছি অমন ঘন কালো চুল রাখ। ওর কোনো দোষ নেই তাই না? এসব করে আমাকে আকর্ষণ করে, তার বলে কোনো দোষ নেই? আর আমি বেসামো হলেই দোষ? জ্ঞান দিবি না একদম। ছ্যাঃ, বালের একটা বউ। তীব্র এক নাগারে কথাগুলো বলে হাঁটা ধরল মির্জাবাড়ির দিকে। রাইমা হতবাক, মতো সে অবাক, তীব্র এত কথা বললো আদৌ? তার উপর হৃদির উপর কি সব দোষ চাপালো? আশ্চর্য। রাইমা দীর্ঘশ্বাস ফেলে হৃদির জন্য দোয়া করলো। তীব্র তাকে শারীরিক মানসিক সব দিক দিয়ে পোড়াবে, আবার মলমও সেই হবে। তবে হৃদির কোনো ক্ষতি হতে দেবে না, যা করার সেই করবে, মারবে, আদর করবে, ক্ষত করবে, মলম লাগাবে, কিন্তু অন্য কারো দ্বারা কোনো ক্ষতি হতে দেবে না। রাইমা কথাগুলো ভেবে এগিয়ে গেল ঘুরতে থাকা হেলিকপ্টারের দিকে। এই হেলিকপ্টারে করে তীব্র তাকে যত দ্রুত সম্ভব জ্ঞান নিয়ে এসেছে। কেন? কারণ তার বউ জ্বরে কাহিল হয়ে জ্ঞান হারিয়েছে। রাইমাকে এক প্রকার তুলে নিয়ে এসেছে বউয়ের চিকিৎসা করার জন্য। 2 বছরের ছেলেকে রেখে এসেছে, যদিও সময় বেশি হয়নি।